আসসালামু আলাইকুম। ইমার্জিং স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হুসাইন রাব্বি, প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ, অতিথি শিক্ষক কিশোর বাতায়ন এটুআই ও ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি board question solution শুরু করেছি and already we have solved all the board question of 2019 সালে আসা সকল বোর্ড আমরা সলভ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা 2018 সালে আসা দুটি বোর্ড সলভ করব। 18 সালে আমাদের এককভাবে কোনো বোর্ডে প্রশ্ন আসেনি, আমাদের সম্মিলিত বোর্ড অর্থাৎ 2018 সালে ফিনান্সের বোর্ড পরীক্ষায় দুটো সেট ছিল, সম্মিলিত বোর্ড ক সেট, সম্মিলিত বোর্ড খ সেট। তো আমরা সেই দুটো বোর্ড আজকের লেকচারে শেষ করব, সমাধান করব ইনশাল্লাহ। তো এই ক্লাস শেষে তোমরা ভবিষ্যতে বোর্ড উদ্দীপক সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, সম্মিলিত বোর্ড 2018 ক সেট প্রশ্নটা আমরা প্রথমে দেখি। উদ্দীপকটা আমাদের সামনে চলে এসেছে। জনাব আমিরুল সাহেব অবসর ভাতা বাবদ 2000 টাকা পেলেন। জনাব আমিরুল সাহেব অবসর ভাতা বাবদ আজকে 2000 টাকা পেলেন। উক্ত টাকা তিনি 5 বছরের জন্য পদ্মা ব্যাংক লিমিটেডে জমা রাখলে পদ্মা ব্যাংক তাকে 3,70,000 টাকা দেওয়ার প্রস্তাব করে। অর্থাৎ এই 2 লাখ টাকা যদি আজকে পদ্মা ব্যাংকে তিনি রাখেন, তাহলে পদ্মা ব্যাংক 5 বছর পরে তাকে 3,70,000 টাকা দিবে। অন্যদিকে রূপসা ব্যাংক তাকে 8 বছর পরে 5 লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামনে যে উদ্দীপকটা আছে, এই উদ্দীপকে আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে 2 লক্ষ টাকা, পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 3,70,000 টাকা, রূপসা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 5 লক্ষ টাকা। পদ্মা ব্যাংকের ক্ষেত্রে আমাদের এন এর মান দেওয়া আছে 5 বছর, রূপসা ব্যাংকের ক্ষেত্রে আমাদের এন এর মান দেওয়া আছে 8 বছর। তবে যা দেওয়া নাই সেটা হলো সুদের হার আমাদের এখানে দেওয়া নাই। অর্থের সময় মূল্য কি? ক নাম্বার প্রশ্ন। সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের পরিবর্তন, অর্থের মূল্য বৃদ্ধিও পেতে পারে, অর্থের মূল্য হ্রাসও পেতে পারে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। বিধি 72 বলতে কি বোঝাও? আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, কত সুদের হারে বা কত বছরে জমাকৃত অর্থ বা বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে সেটা জানার দুটো পদ্ধতি, একটা হলো বিধি 72 আর একটা হলো বিধি 69। তবে বিধি 72টি ব্যবহার হয়, 72 বিধি যেটা রুল 72, এটা ব্যবহৃত হয় বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে। বার্ষিক 72 বার্ষিক অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ কত সুদের হারে বা কত বছরে দ্বিগুণ হবে সেটা জানার পদ্ধতি হলো এই বিধি 72। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংক লিমিটেডের সুদের হার কত? অর্থাৎ নামিক সুদের হার, যেটাকে আমরা ইন্টারেস্ট রেট বা আই দ্বারা প্রকাশ করি, স্বাভাবিক সুদের হার বা নামিক সুদের হার। ঘ নম্বর প্রশ্ন, জনাব আমিরুল সাহেব সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবে? তোমার মতামত দাও। অর্থাৎ গ নাম্বারে কিন্তু আমরা একটা সুদের হার বের করব, আর ঘ নাম্বারে গিয়ে অন্য ব্যাংক অর্থাৎ রূপসা ব্যাংকের আমরা সুদের হার বের করে দুটো ব্যাংকের সুদের হারের ভিতরে তুলনা করে যেই ব্যাংকের সুদের হার বেশি হবে সেই ব্যাংকে টাকা জমা রাখা আমিরুলের জন্য লাভজনক হবে। তো চলো তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটা আগে সলভ করি, অর্থাৎ আমাদের পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয়। পদ্মা ব্যাংকের সুদের হার নির্ণয়। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এখানে সুদের হার নির্ণয়ের যে সূত্রটা মূলত ব্যবহার করব সেটা হলো এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্যের সূত্র আমরা এখানে কি শিক্ষার্থী বন্ধুরা ব্যবহার করব। তো আমাদের প্রশ্ন হলো যে কেন আমরা এই এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ব্যবহার করলাম।
এটার কারণ হলো, আমরা যদি পদ্মা ব্যাংকের দিকে একটু খেয়াল রাখি, যে পদ্মা ব্যাংকে সে যে টাকাটা রাখবে সেই টাকাটা কিন্তু সে 5 বছরের জন্য একসাথে রাখবে, রাইট? তার মানে এখানে হলো একসাথে সে 2 লাখ টাকা রাখবে। সে আজকে 2 লাখ টাকা রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি উদ্দীপকের প্রথম বাক্যটি খেয়াল করি, যে সে আজকে 2 লাখ টাকা রাখবে এবং একসাথে সে 5 বছর পর 3,70,000 টাকা পাবে বলে পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ তাকে প্রস্তাব দিয়েছে। তার মানে এখানে এককালীন নগদ প্রবাহ, রাইট? তার মানে আমরা যে সূত্রটা এখানে ব্যবহার করেছি, এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্যের সূত্র দিয়েও এটা নির্ণয় করা যায়, তবে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ব্যবহার করা বেটার। এখানে আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বর্তমান মূল্য 2 লাখ টাকা। আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা 3,70,000 টাকা। মেয়াদ আমাদের দেওয়া আছে 5 বছর পদ্মা ব্যাংকের ক্ষেত্রে। আমাদের যেটা বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো সুদের হার। সুদের হার কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি বর্তমান মূল্যকে পিবি দ্বারা প্রকাশ করা হয়, ভবিষ্যৎ মূল্যকে এফবি দ্বারা প্রকাশ করা হয়, মেয়াদকে এন দ্বারা প্রকাশ করা হয়, সুদের হারকে আই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা সুদের হার বের করতেছি, ঠিক আছে? তো আমরা এখন যদি মানটা বসাই, ভবিষ্যৎ মূল্য অবভিয়াসলি আগে আসবে। পিভির মান হলো 2 লাখ, 1 প্লাস সুদের হার আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সুদের হারটাই আমরা বের করব। আর এন এর মান আমাদের দেওয়া আছে 5 বছর। তো আমরা যদি এখানে সাইডটা চেঞ্জ করে নেই শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে সাইডটা চেঞ্জ করে নিই, অর্থাৎ সমান সমানের আগের অংশ আমরা সমান সমানের পরে লিখব। এখানে আমরা একটা কথা লিখে আসতে পারি, সেটা হলো বা। তো এখানে আমরা বা লিখলাম, ওকে। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, এটা না দেখালেও হয়, তোমরা দেখাতে পারো, তোমাদের বোঝার জন্য আমি আর কি এটা করে দিচ্ছি। অর্থাৎ সমান সমানের পরের অংশটা আমরা আগে নিয়ে আসলাম, আর সমান সমানের আগের অংশটা আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুরা, পরে নিয়ে আসলাম। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এখন এখানে দেখো, আমরা যদি বলি যে এখানে এই দুইটা অংশ কিন্তু গুণ আকারে আছে, তাহলে এই 2 লাখ টাকা যদি আমরা এই সমান সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, রাইট? বা আমরা এখানে লিখতে পারি 1 প্লাস আই টু দি পাওয়ার 5 তো এটা যেহেতু সমান সমানের এই পাশে আসছে, ওকে। তো আমরা এখন আমাদের এখানে মানটা বসাই। এই পাশে আমাদের আছে 3,70,000, এটা নিচে চলে আসবে, এটা ঠিক নিচে চলে আসবে 2 লাখ। যেহেতু 2 লাখ সমান সমানের ওই পাশে ভাগ আকারে গুণ আকারে ছিল, তাই এটা এই পাশে এসে কি হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা, ভাগ হয়ে গেল। তো এটা আমরা ক্যালকুলেটরে দেখাইতে পারি, এটা আমরা এখানে রাখি, ক্যালকুলেটরটা এখানে নিয়ে আসি। তো আমাদের এখানে আছে কত, 3,70,000 ভাগ হলো 2 লাখ।
1.85 1 প্লাস i⁵ সমান সমান আমাদের রেজাল্ট আসছে 1.85। তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে 5 যেটা আছে পাওয়ার আকারে, এই যে 5টা, এটা যদি আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এই পাশে যদি নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা আমরা জানি যে এক পাশে যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকে, সেটা অন্য পাশে গিয়ে, শিক্ষার্থী বন্ধুরা, অন্য পাশে গিয়ে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি স্কোয়ার থাকতো, অর্থাৎ 2 থাকতো, সেটা অন্য পাশে গিয়ে √2 হয়ে যেত, রাইট? তো √2 মানে কি, হাফ, পাওয়ারটা হাফ হয়ে যেত। আর এখানে যেহেতু 5 আছে, এখানে যেহেতু 5 আছে, আমরা কি করতে পারি, এই 5টা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, 1.85 টু দি পাওয়ার উপরে 1/5। ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা এখানে লিখি, বা 1.85 এটা উপরে আমাদের কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা, পাওয়ারটা এখানে ভাগ হয়ে যাবে। তার মানে এই পাশের যে 5 আছে, পাওয়ার আকারে আছে, সেটা এই পাশে আসার ফলে কি হয়ে গেল, এখন ভাগ হয়ে গেল, অর্থাৎ এটা নিচে চলে আসলো, 1/5, 1/5 হয়ে গেল। তো আমরা এইটা আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ এই পাওয়ারটা আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে? তো এখানে 5 এখানে ছিল, এটা এই পাশে ভাগ হয়ে গেল। এটা আমরা লিখে দিতে পারি যে উভয় পাশে √5 দিয়ে গুণ দেওয়া হলো। সেটা কিন্তু আমরা এই পাশে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, উভয় পাশে √5 দিয়ে গুণ দেওয়া হলো। √5 মানে হলো 1/5। এটা আমরা লিখে দিতে পারি, এখানে আমরা একটা লাইন এখানে লিখে দিতে পারি, উভয় পাশে 1/5 দিয়ে গুণ দেয়া হলো। এটা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য, নাথিং এলস, বোঝার জন্য আমরা এটা এখানে লিখে দিলাম। তো এখন যদি আমরা এটা বাকি কাজ করি, তাহলে এখানে আমাদের থাকবে 1 প্লাস i থাকবে, সমান সমান, এই কাজটা আমরা ক্যালকুলেটরে করব। তো এই কাজটা আমরা ক্যালকুলেটরে কিভাবে করব সেই বিষয়টা তোমরা জানো। আমরা ক্যালকুলেটরে, এটা যদি আমরা ক্যালকুলেটরে করতে চাই, সেটা আমি দেখাই দিই তোমাদের সুবিধার জন্য। আমরা আগে 1.85 লিখব, এরপর আমাদের ক্যালকুলেটরে দেখবা এরকম একটা চিহ্ন আছে, যেটাকে আমরা বলি উল্টা ভি, যেটা পাওয়ার চিহ্ন। এটা দেওয়ার পর আমরা 1/5 যদি দেই, এরপর সমান সমান চাপ দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো আমি এটা একটু তোমাদের ক্যালকুলেটরে দেখাচ্ছি। তো আমরা প্রথমে 1.85 যেটা আমাদের আসছে, এরপর আমরা পাওয়ার চিহ্ন দেব। এই হলো সেই উল্টা ভি বা পাওয়ার চিহ্ন, যেটা তোমাদের ক্যালকুলেটরেও আছে। সাইন বাটনটা ঠিক উপরে বা ডাউন বাটনের ঠিক নিচে, ঠিক আছে? তোমাদের রিপ্লে, ডাউন রিপ্লের ঠিক নিচেই দেখবা এই পাওয়ার বাটনটা আছে। যাই হোক, তোমরা খুঁজলেই পাবে 1/5, ঠিক আছে? অর্থাৎ এখানে যেটা লেখা আছে, যে এখানে 1.85 পাওয়ার 1/5 সমান সমান চাপ দিয়ে আমাদের রেজাল্ট চলে আসছে। দেখো, আমরা এখানে চেষ্টা করব 4 ঘর নেওয়ার জন্য। সেক্ষেত্রে বন্ধুরা, এটা তোমাদের আমি আগেও বলেছি যে আমাদের দশমিকের পরে 4 ঘর নিলেই আপাতত চলবে। বিশেষ করে এই পার্সেন্টের মান বের করার ক্ষেত্রে 4 ঘর নিলে এনাফ। তাহলে 1.1309, 1.1309, এটাই আমরা লিখতে পারি এখানে
0.1309। তো এরপর আমরা এখানে আই যেটা আছে, আই এর সাথে 1 যোগ করা আছে, তাই না? 1 আই এর সাথে কি আকারে আছে? যোগ। এটা যদি সমান সমানের এই পাশে চলে যায় তাহলে এই একটা কি হয়ে যাবে? সেক্ষেত্রে আমাদের মাইনাস হয়ে যাবে, রাইট? এই যে 1 এখানে আছে, এই একটা কি আছে? যোগ আছে, সেই একটা এই পাশে হয়ে গেল কি? মাইনাস। তো মাইনাস যদি দেই তাহলে আমাদের এখানে আমাদের আই সমান সমান থাকলো কত? 0.1309। এই অ্যান্সার থেকে আমরা যদি আমাদের ক্যালকুলেটরে দেখাই, এটা থেকে যদি আমরা 1 মাইনাস দেই তাহলে কত আসলো? 0.1309। এবং এই অ্যান্সারটাকে আমরা 100 দিয়ে গুণ দেবো, যেহেতু আমরা সুদের হার বের করতেছি। তাহলে আমাদের কি বের হবে? সেক্ষেত্রে বন্ধুরা পার্সেন্ট বের হবে, 13.09%। ঠিক আছে? বা আই সমান সমান 13.09%। এটা আমাদের উত্তর। 13 শিক্ষার্থী বন্ধুরা কত বের হলো? 0.09%। তার মানে আমাদের সুদের হার বের হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। আমরা সুদের হার আমরা বের করছি 13.09%। অর্থাৎ পদ্মা ব্যাংকে সুদের হার 13.09। জমাকৃত অর্থের উপরে ব্যাংক 13.09% হারে সুদ প্রদান করে। তো এটা ছিল আমাদের গ নাম্বার উত্তর শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বার বলছে, জনাব আমিরুল সাহেব সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবে? অর্থাৎ পদ্মা ব্যাংকের সুদের হার আগে বের করছি, আর এখন আমাদের আরেকটা যে ব্যাংক আছে রূপসা ব্যাংক, সেই রূপসা ব্যাংকের যদি আমরা সুদের হার বের করি একই সিস্টেমে, তাহলে আমরা এইটার উত্তরটা দিতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এখানে লিখি যে পদ্মা ব্যাংকের সুদের হার 13.09%। ঠিক আছে? অতএব রূপসা ব্যাংকের সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা দুইটা ব্যাংকের সুদের হার তুলনা করে আমরা সিদ্ধান্ত দিতে পারবো, রাইট? তাহলে রূপসা ব্যাংকের সুদের হার ওই একই সিস্টেমে আমরা বের করব। অর্থাৎ এফবি, আমি এটা একটু সংক্ষেপে করাই দেবো কারণ এটা আগের মতোই। 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, আমি সরাসরি মান বসাই দেই। বা এখানে ভবিষ্যৎ মূল্য কিন্তু চেঞ্জ হবে। আগেরটায় আমাদের ভবিষ্যৎ মূল্য কত ছিল? 3,70,000। কিন্তু এখানে ভবিষ্যৎ মূল্য রূপসা ব্যাংকের কত? 5 লাখ। আর এটার এন এর মান চেঞ্জ হবে। ঠিক আছে? এই দুইটা কিন্তু চেঞ্জ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি। বর্তমান মূল্য 2 লাখ, বর্তমান মূল্যে কোনো চেঞ্জ নেই। বর্তমান মূল্যে কোনো চেঞ্জ নেই। এন হবে আমাদের, সেক্ষেত্রে বন্ধুরা এন আমাদের কত? এন হলো আমাদের 8 বছর। তো এই হলো 5 লাখ ভবিষ্যৎ মূল্য, এই হলো এন এর মান, আর এই 2 লাখ হলো আমাদের বর্তমান ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য, সরি 2 লাখ হলো বর্তমান মূল্য, যেটা 8 বছর পর 5 লাখ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে তেমন কোনো প্রবলেম নাই। তাহলে এখন সরাসরি আমরা একটু মানে চলে যাই, বা আমি একটু শর্টকাট করাই দিই। 1 প্লাস তোমরা কিন্তু উপরে নিচে লিখবা, ঠিক আছে? এখন এখানে কি হবে? 5 লাখের নিচে এইটা ভাগ হয়ে যাবে, 2 লাখ ভাগ হয়ে যাবে।
তো এই 8টা এই পাশে আসলে রুট হয়ে যাবে। এখন 5 লাখকে যদি আমরা 2 লাখ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হবে 2.5, আর এইটার উপরে কি হবে 1/8টা এই পাশে চলে আসবে। ঠিক আছে, তোমরা কিন্তু উপর নিচে লিখবা। হ্যাঁ, আমি হয়তো এটা পাশাপাশি লিখছি, তোমরা উপর নিচে লিখবা। বা i সমান সমান এখানে যে রেজাল্ট আসবে সেখান থেকে 1টা মাইনাস হবে। তো আমি এখন একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। তো এখানে আমাদের রেজাল্টটা এই আছে কত, 2.5 পাওয়ার 1/8। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্ট চলে আসলো। আমরা চেষ্টা করব 4 ঘর নেওয়ার জন্য। সুদের হারের ক্ষেত্রে আমরা 4 ঘর নেব শিক্ষার্থী বন্ধুরা। তো 4 ঘর যদি আমরা নেই, এখানে 13 আছে, এরপর 5 আছে। ঠিক আছে, বা এটা টোটালটাই আমরা নিতে পারি, সমস্যা নেই, এটাও নেওয়া যায়, সমস্যা নেই। 1.12135। তো এখান থেকে যদি আমরা এটা মাইনাস দেই, 1 মাইনাস দেই, তাহলে আমাদের আসে 0.12135, বা i সমান সমান আমাদের আসবে, এটাকে আমরা এভাবে আসবে 1/4। কিরকম আমরা দেখাই, এখান থেকে 1 মাইনাস দেব এবং রেজাল্টটাকে আমরা 100 দিয়ে গুণ দেবো, যেহেতু আমরা হার বের করতেছি। এখানে 13 1.35 আছে, তো এটা আমরা 4 দিয়ে দিতে পারি, সমস্যা নাই। 12.14%। আশা করি তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা সিদ্ধান্ত দেব। সিদ্ধান্ত অর্থাৎ সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুটো ব্যাংক, পদ্মা ব্যাংকের সুদের হার হলো 13.9%, আর রূপসা ব্যাংকের 12.14%। ঠিক আছে, তাহলে রূপসা ব্যাংকের চেয়ে পদ্মা ব্যাংকে সুদের হার বেশি, যেহেতু পদ্মা ব্যাংকের চেয়ে রূপসা ব্যাংকের সুদের হার বেশি, যেহেতু রূপসা ব্যাংকের সুদের হার পদ্মা ব্যাংকের হলো 13.9%, পদ্মা ব্যাংকেরটা বেশি, আর রূপসা ব্যাংকের হলো 12.14%, এটা কম। যেহেতু রূপসা ব্যাংকের সুদের হার পদ্মা ব্যাংকের সুদের হারের চেয়ে কম, তাই পদ্মা ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। কোনটার বেশি? রূপসা ব্যাংকেরটা হলো কম, এটা কিন্তু কম। ঠিক আছে, দেখো রূপসা ব্যাংকের কম, আর পদ্মা ব্যাংকের বেশি। পদ্মা ব্যাংকের 13.9%, আর রূপসা ব্যাংকের হলো 12.14%। ঠিক আছে, তাহলে রূপসা ব্যাংকের সুদের হার পদ্মা ব্যাংকের চেয়ে কম, তাই পদ্মা ব্যাংকে যেহেতু বেশি, পদ্মা ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। কারণ যেই ব্যাংকে সুদের হার বেশি, যেই ব্যাংকের সুদের হার বেশি, সেই ব্যাংক জমাকৃত অর্থের উপরে বেশি টাকা দেবে। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা চলে যাই পরের বোর্ডে, সম্মিলিত বোর্ড 2018 খ সেট। জনাব আলম একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সদ্য অবসর গ্রহণ করেন। তিনি গ্র্যাচুইটি হিসাবে 5 লক্ষ টাকা পান। উক্ত টাকা তিনি 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তার কাছে দুটো বিকল্প ব্যাংকের প্রস্তাব আছে। ডাকঘর সঞ্চয় ব্যাংকে 13% হারে সরল সুদ প্রদানে আগ্রহী এবং পদ্মা ব্যাংক 12% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করতে চায়। ব্যাংক ছাড়াও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে 5 বছর শেষে 9 লক্ষ টাকা প্রাপ্তির একটি বিকল্প প্রস্তাব তার কাছে আছে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে
তিনটা প্রস্তাব আমরা যদি দেখি সেক্ষেত্রে আমাদের এখানে মোট হলো তিনটা প্রস্তাব। ঠিক আছে, তো আমাদের বিনিয়োগকারী অর্থাৎ জনাব আলম সাহেব, তার কাছে এখন 5 লক্ষ টাকা আছে, অর্থাৎ এটা হলো তার বর্তমান মূল্য। তার কাছে এখন কত টাকা আছে শিক্ষার্থী বন্ধুরা? 5 লাখ টাকা তার কাছে আছে, এটা হলো তার বর্তমান মূল্য। তো ডাকঘর সঞ্চয় ব্যাংকে যদি রাখে তাহলে তাকে একটা সুদ দেবে, এবং আমরা জানি যে পোস্ট অফিস, ডাকঘর, সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেট, আমি আবারও বলতেছি, পোস্ট অফিস, ডাকঘর, সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেট, ট্রেজারি বিল, এইসব সরকারি ইসে বিনিয়োগ করলে সাধারণত সেখানে সরল সুদ দেওয়া হয়। আর এখানে স্পষ্টভাবে আমাদের সরল সুদ বলেছে, তার মানে সরল সুদ আমরা যেটা জানি পিএনআর বা পিএনআই, তার মানে ভবিষ্যৎ মূল্য কি হবে? পি প্লাস পিএনআই, অর্থাৎ এখানে সে যদি টাকা রাখে তাহলে সুদ আসলে তার একটা টাকা আসবে আর কি। তার কাছে আর একটা অফার আছে, পদ্মা ব্যাংক যদি রাখে তাহলে 12% চক্রবৃদ্ধি সুদ দেবে। এটা কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, কেন মাসিক ত্রৈমাসিক কিছু বলে না, শুধু চক্রবৃদ্ধি সুদ বললে সেটা হয় বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। ওকে, এছাড়া সে যদি প্রাইম ব্যাংকে রাখে তাহলে সে 9 লক্ষ টাকা পাবে, এটা হলো ভবিষ্যৎ মূল্য। তার মানে একটা অপশন শুধুমাত্র প্রাইম ইন্স্যুরেন্সের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, কিন্তু পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য দেওয়া নাই, ডাকঘর সঞ্চয়েরও কোনো ভবিষ্যৎ মূল্য দেওয়া নাই। ঠিক আছে, আর এন এর মান হলো 5 বছর। তো এই হলো আমাদের এটা আমাদের উদ্দীপক। এখন আমরা প্রশ্ন দেখি, অর্থের বর্তমান মূল্য কি? ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের বাট্টাকৃত মূল্য বা ভবিষ্যতে প্রাপ্য টাকার আজকের মূল্যই হলো অর্থের বর্তমান মূল্য। চক্রবৃদ্ধি হারে প্রকৃত সুদের হার পরিবর্তন হয় কেন? চক্রবৃদ্ধি হারে প্রকৃত সুদের হার পরিবর্তন হয় কারণ হলো চক্রবৃদ্ধি সংখ্যার পরিবর্তনের কারণে। ঋণ গ্রহীতাকে সুদ ও আসলের উপর প্রতি বছর যে হারে সুদ দিতে হয় তাকে বলা হয় প্রকৃত সুদের হার। এই হার বেড়ে যায় কারণ চক্রবৃদ্ধি সংখ্যার উপর ভিত্তির কারণে এটা হয়। আমরা জানি ইআইআর বা কার্যকরী সুদের হারের সূত্র হলো 1+i/m⁴m-1। তো এই এম মানে হলো চক্রবৃদ্ধি সংখ্যা, এই চক্রবৃদ্ধি সংখ্যা যত বৃদ্ধি পাবে প্রকৃত সুদের হারও তত বাড়বে। ঠিক আছে, যেমন মাসিক ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের হার যত আসবে, মানে চক্রবৃদ্ধি সুদে কার্যকরী সুদের হার যা আসবে, মাসিক চক্রবৃদ্ধি সুদে তার চেয়ে কার্যকরী সুদের হার বেশি আসবে। তার মানে চক্রবৃদ্ধি সংখ্যার এই পরিবর্তনের কারণে চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধির পাওয়ার কারণে প্রকৃত সুদের হার পরিবর্তন হয়। পদ্মা ব্যাংকে জমা রাখলে জনাব আলম 5 বছর পর কত টাকা পাবেন? পদ্মা ব্যাংক, তার মানে এই যে প্রথম ব্যাংক পদ্মা ব্যাংকে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, এবং এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হলো এককালীন সূত্র, কারণ পদ্মা ব্যাংকে সে একসাথে 5 বছরের জন্য 5 লক্ষ টাকা রাখবে, তার মানে এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য আমরা ব্যবহার করব। ঠিক আছে, পরে হলো উদ্দীপকের 3টি বিকল্পের মধ্যে কোনটি নেবে? 3টা প্রস্তাব, পদ্মা ব্যাংক, ডাকঘর সঞ্চয়ী ব্যাংক আর প্রাইম ইন্স্যুরেন্সের ভবিষ্যৎ মূল্য তো দেওয়া আছে। এখন 3টারই আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। গ নাম্বারে আমাদের পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের হয়ে যাবে, প্রাইম ইন্স্যুরেন্সেরটা তো দেওয়াই আছে, তো ডাকঘরেরটা করে তারপর আমরা সিদ্ধান্ত দেব। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। আমরা আগে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করি, অর্থাৎ পদ্মা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য। পদ্মা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়, এটা আমরা প্রথমে নির্ণয় করি। তো এটা খুব সহজ সূত্র আমরা ব্যবহার করব, খুবই ইজি কোশ্চেন। ভবিষ্যৎ মূল্য সূত্র, এবং এটা এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য হবে এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্যের যে সূত্র আমরা জানি সেটা ব্যবহার করব। তো এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিই নাকি? ব্যাখ্যাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ব্যাখ্যার জন্য মার্কস আছে শিক্ষার্থী বন্ধুরা। এখানে বর্তমান মূল্য 5 লাখ টাকা, সুদের হার, পদ্মা ব্যাংকের সুদের হার হলো 12%। 12%কে আমরা লিখতে পারি 0.12।
মেয়াদ হলো 5 বছর। আর আমাদের নির্ণয় করতে হবে পদ্মা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত। তো বর্তমান মূল্যকে আমরা প্রকাশ করি পিভি দ্বারা, সুদের হারকে প্রকাশ করি আই দ্বারা, মেয়াদকে প্রকাশ করি এন দ্বারা, ভবিষ্যৎ মূল্যকে প্রকাশ করি এফবি দ্বারা। তো আমরা এখন মান বসাই। তো পিভি আমাদের দেওয়া আছে 5 লাখ, 1 প্লাস সুদের হার হলো 12% আর মেয়াদ হলো 5 বছর। এটা আমরা একসাথে করতে পারি, আবার ভেঙে ভেঙেও করতে পারি। ঠিক আছে, ক্যালকুলেটরটা আমি নিয়ে আসি, আমি দেখাই। একসাথে করা যায়, আবার ভেঙে ভেঙেও করা যায়, দুইভাবেই করা যাবে শিক্ষার্থী বন্ধুরা, সমস্যা নাই। তো 5 লাখ গুণ 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এখানে যে অংশটা সেটাই আমরা এখানে লিখেছি, এখানে লিখেছি। সমান সমান চাপ দিলে আমাদের সরাসরি রেজাল্ট চলে আসবে 8,81,170.84 পয়সা। তার মানে আমরা লিখতে পারি 8,81,171। 8,81,174, সরি 71। আমরা কিন্তু ভেঙে ভেঙেও করতে পারতাম। ঠিক আছে, যদি ভেঙে করতাম তাহলে এই অংশটার মান আগে করা লাগতো, এটার সাথে আমরা পরে 5 লাখ গুণ দিতাম, সেভাবেও করা যায়, সমস্যা নেই। 8,81,171 টাকা। ঠিক আছে, তোমরা সেভাবে ভেঙেও করতে পারো, ভেঙে করাটাই বেটার। তো আমরা এখানে লিখি জনাব আলম পদ্মা ব্যাংক থেকে 5 বছর পরে পাবেন 8,81,171 টাকা। তো আমরা বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার আমাদের হয়ে গেছে। এখন আমরা ঘ নম্বর করব। উদ্দীপকের 3টি বিকল্পের প্রস্তাবের মধ্যে আলম সাহেব কোন প্রস্তাবটি গ্রহণ করবে? যেই প্রস্তাব থেকে আলম সাহেব 5 বছর শেষে সবচেয়ে বেশি টাকা পাবে সেই প্রস্তাবটাই জনাব আলম সাহেব গ্রহণ করবে। আমাদের কিন্তু একটা অলরেডি বের হয়ে গেছে। ঠিক আছে, একটা বের হয়েছে পদ্মা ব্যাংক থেকে, আর হলো প্রাইম ইন্স্যুরেন্স থেকে কত পাবেন সেটাও কিন্তু আমাদের বের করা আছে। প্রাইম ইন্স্যুরেন্স থেকে 5 বছর শেষে পাবেন 9 লক্ষ টাকা, সেটা কিন্তু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে এখানে, এই যে প্রাইম ইন্স্যুরেন্স থেকে কত পাবে 9 লক্ষ টাকা, সেটাই কিন্তু আমরা কি করলাম শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে লিখলাম। ওকে, তাহলে এখন আমরা যেটা করব শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের বের করতে হবে অতএব আমাদের যেটা বের করতে হবে সেটা হলো ডাকঘর সঞ্চয় ব্যাংক থেকে 5 বছর পর পাবেন, এটা আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর আমরা কি করব, তিনটার ভিতরে তুলনা করতে পারবো। রাইট, তো আমরা যদি দেখি যে ডাকঘর সঞ্চয় ব্যাংক যেটা আমাদের সরল সুদ দেয় এবং এখানে 13% সরল সুদ দেবে। ঠিক আছে, ডাকঘর সঞ্চয় ব্যাংকে, তার মানে এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা যেহেতু আমাদের সরল সুদ, তার মানে
সরল সুদ বের করার সূত্র হলো PIN, আমরা জানি, আমরা আগে শিখেছি। এখানে আসল টাকা হলো P প্লাস সুদ হলো PIN, ঠিক আছে? PIN, বা আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি PIN। তো এখানে আসল টাকা হলো P মানে প্রিন্সিপাল, অর্থাৎ আজকে যেটা বর্তমানে সে রাখছে 5 লক্ষ টাকা, আর তার সুদ হলো PIN, সরল সুদ, যেটা ডাকঘর। এখানে সরল সুদ না বললেও আমরা সরল সুদই ধরতাম, কারণ ডাকঘর সঞ্চয়ী ব্যাংকে সবসময় সরল সুদ বলে। অর্থাৎ এই লাইনটা যদি নাও থাকতো, ধরো এই লাইনটা নাই, সরল সুদ, ঠিক আছে, এই লাইনটা যদি নাও থাকতো তাহলেও কিন্তু আমরা এটা সরল সুদই ধরতাম। ওকে, তো এখানে তার বর্তমান মূল্য হলো 5 লাখ টাকা, আমরা এখন এটাই লিখবো। এখানে বর্তমান মূল্য মানে হলো আসল, বর্তমান মূল্য মানে কি, তার আসল টাকা, ঠিক আছে, 5 লাখ। এই টাকাটাই তো সে ডাকঘর সঞ্চয় ব্যাংকে জমা রাখবে, ঠিক আছে। আর হলো সুদের হার, সুদের হার আমাদের দেওয়া আছে 13%, বা 13%কে আমরা লিখতে পারি 0.13। মেয়াদ হলো আমাদের সব বিকল্পের জন্য একই মেয়াদ, 5 বছর। আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ সুদ আসলে যেটা সে পাবে, ঠিক আছে। তো বর্তমান মূল্য এখানে আমরা দেই P, সুদের হার হলো আমাদের I, মেয়াদ হলো N, আমাদের বের করতে হবে সুদ আসল মানে ভবিষ্যৎ মূল্য। তো আমরা এখানে মানটা বসাই। পাঁচ লাখ হলো আমাদের আসল, আর PIN অর্থাৎ সরল সুদ, এই অংশটা PIN হলো সরল সুদ, ঠিক আছে। PIN এই অংশটা আমাদের সরল সুদ। তো I হলো আমাদের সুদের হার 13%, আর N হলো 5 বছর। তাহলে 5 লাখ ঠিক থাকলো, আর এই অংশটা আমরা ক্যালকুলেটরে করতে পারি। 5 লাখের উপরে 13%, আর এটা হলো 5 বছর, তাহলে কত আসলো? 3,25,000 টাকা। 3,25,000 টাকা, এটা হলো সরল সুদ, অর্থাৎ এই অংশটা হলো সুদ আর এই অংশটা হলো আসল, আর দুটো অংশ মিলে হলো সুদ আসল, যেটা হলো 5 বছর পর ভবিষ্যৎ মূল্য, 8,25,000। তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের তিনটা অ্যামাউন্ট চলে আসছে, ঠিক আছে। পদ্মা ব্যাংক থেকে পাবে 8,81,171 টাকা, প্রাইম ইন্স্যুরেন্স থেকে পাবে 5 বছর পর 9 লাখ টাকা, আর ডাকঘর সঞ্চয়ী ব্যাংক থেকে পাবে 8,25,000। এখন সবচেয়ে বেশি কোনটা? আমরা যদি তিনটার ভিতর তুলনা করি, এটা কি বেশি? না, এটা বেশি না। এটা বেশি? না, এটা বেশি না। তাহলে বেশি কোনটা? তিনটার ভিতরে সবচেয়ে বেশি হলো এই অপশনটা, তার মানে প্রাইম ইন্স্যুরেন্সের অপশনটা সে গ্রহণ করে। তাহলে এখন আমাদের সিদ্ধান্ত লিখতে হবে। আমরা এখানে সিদ্ধান্ত লিখি। তাহলে আমরা লিখি জনাব আলম প্রাইম
ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিতে বিনিয়োগ করলে বা অর্থ জমা করলে, দিতে পারো বিনিয়োগ করলে বা অর্থ জমা রাখলে সবচেয়ে বেশি লাভবান হবেন, কেননা তিনটি বিকল্প প্রস্তাবের মধ্যে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি 5 বছর শেষে সবচেয়ে বেশি অর্থ ফেরত দেবে। মানে এই প্রাইম ইন্স্যুরেন্স থেকে তুমি 5 বছর শেষে সবচেয়ে বেশি টাকাটা ফেরত পাবে। একটু ছোট করে দেই নাকি? আচ্ছা, তাহলে বুঝতে পারছো শিক্ষার্থী? তো আমরা বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা যে প্রাইম ইন্স্যুরেন্সটাই আমাদের গ্রহণযোগ্য। তো আজকের ক্লাসটা আমরা বেশ অনেক কিছুই জানতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা। বিশেষ করে এই যে এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক আমাদের প্রায় অনেক সময় আসে এবং আমরা অনেক সময় এগুলো ভুল করি। তো আশা করি আজকের ক্লাসের পর তোমরা এগুলো আর ভুল করবা না ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। আজকের ক্লাস থেকে সবাই অনেক কিছুই বুঝতে পেরেছো। সবাই সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।